পিছনে যেতে হবে, ওনার আগে না, আরো পিছনে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমাদের জন্য ওয়েট করতেছেন। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ এনসিপির সাথে আছে। কি বলেন? আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। আজকে যদি আমরা এটাকে অস্বীকার করি, তাইলে এই 1400 শহীদের রক্ত, তাদেরকে আমরা কি জবাব দেব? আমরা এনসিপি আজকে পলিটিক্সে আসছি মূলত আমাদের শহীদদের যে রক্ত গেছে, এটার ঋণ কখনোই শোধ হবে না। আমি শুধু এটাই বলবো, সমালোচনাকে আপনারা যদি অপরাধ মনে করেন, এনসিপি সবসময় সমালোচনা করা যাবে, আর সেই সমালোচনা হতে হবে গঠনমূলক সমালোচনা। আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা এনসিপির সাথে থাকেন, কারণ এনসিপি বাংলাদেশের সাথে আছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলার সম্মানিত আহ্বায়ক জনাব জুনেদ আহমদ। জনাব জুনেদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই জাগরণের দেশব্যাপী যে পদযাত্রা শুরু হয়েছে, আজকে হরিপুরে সিলেটের ঐতিহ্যবাহী হরিপুরে এই পদযাত্রার মাধ্যমে আজকে বাংলাদেশের এই পদযাত্রা, আজকে আপনারা যে উপস্থিতি দেখিয়েছেন, পরিশেষে আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করেছে, আপনারা যে উদার সার্বিক সহযোগিতা করেছেন, সারা বাংলাদেশের এই পদযাত্রা সফল হয়েছে। এজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় জন্মভূমি হরিপুরবাসী, বক্তব্য নিয়ে আসছেন সার্জিস আলম। বক্তব্য নিয়ে আসছেন সার্জিস আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় জনতাবাসী, আমরা জনতার মানুষ, শান্তিপূর্ণ মানুষ, ঠিক কিনা? আমরা আমাকে যদি আপনারা মন্তকে ভালোবেসে থাকেন, আমরা আমাদের কেন্দ্রীয় নেতারা যারা আসছেন সবাইকে সম্মান দিয়ে দিতে পারবো তো ইনশাল্লাহ। আমাদের সম্মানিত মেম্বাররা কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এলাকার লোক রেল থেকে বলো শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ শহীদি বিজড়িত এলাকা, আমরা সম্মানিত যেরকম আছি ওদের কাছ থেকে আরো শুনতে চাই ইনশাআল্লাহ। সবাই যথাযথ ধন্যবাদ সবাইকে। মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী
আলেম ওলামার পুণ্যভূমি সিলেট জেলার এই জৈন্তাপুরে আজকের এই উন্মুক্ত পথসভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। আজকে এই ঐতিহ্যবাহী জৈন্তাপুরের পথসভার মধ্য দিয়ে আমাদের এবারের জুলাই পদযাত্রা শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের থেকে কিছু রায় নিয়ে যাব। আপনারা পুরো দেশের মানুষ দেখেছেন, আমরা যখন সরকারের সমালোচনা করছি, আমরা যখন কোনো অপকর্মকারীকে নাম ধরে অপকর্মকারী বলছি, চাঁদাবাজ বলছি, আমরা যখন সাদাকে সাদা কালোকে কালো বলছি, তখন কিছু মানুষ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে আমাদের উপরে রক্তাক্ত হামলা করছে। তারা বলছে আমাদেরকে কথা বলা বন্ধ করতে হবে। তারা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আর প্রোগ্রামে নিয়ে যাওয়া যাবে না। জৈন্তাপুরের মানুষ, আপনারা রায় দিন। এই রায় এই জৈন্তাপুর থেকে সারা পৃথিবীর মানুষের কাছে যাবে, তারেক রহমানের কাছে যাবে, বিএনপির কাছে যাবে। আমরা কি কথা বলা বন্ধ করে দিব? আমরা কি কথা বলা বন্ধ করে দিব? পাটোয়ারি কি প্রোগ্রাম করা বন্ধ করে দিবে? পাটোয়ারিকে কি এনসিপি থেকে বন্ধ করে দেওয়া হবে? জৈন্তাপুরের মানুষ, এই রোগ আওয়ামী লীগের মধ্যে দেখা গিয়েছিল 5 বছর পরে, 2014 সালের পরে। কিন্তু কেন জানি 17 বছরের মজলুম, জুলুমের শিকার, জেল খাটা, গুম হওয়া, খুনের শিকার হওয়া, অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা বিএনপির ভাইরা 5 মাসের মধ্যে তাদের মধ্যে ওই রোগের সকল ধরনের উপসর্গ দেখা যাওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা 212 সিট পেয়ে নিজেকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মনে করবেন না। শেখ হাসিনা 15 বছর ধরে এর চেয়েও বেশি সিট পেয়েছিল। ফেরাউনের চেয়েও নিজেকে শক্তিশালী মনে করত, 36 দিন টিকতে পারে নাই। আমরা আপনাদেরকে আহ্বান করব, অতীত থেকে শিক্ষা নিন। আমরা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে চাই না, কিন্তু মনে রাখবেন, যদি মুখ বন্ধ করতে চান, গলা চেপে ধরতে চান, চোখ তুলে নিতে চান, আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। এই প্রজন্ম জীবন দিয়ে দিবে, চোখ দিয়ে দিবে, রক্ত দিবে, কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ। আমরা নেত্রকোনায় গিয়েছি, সেখানকার বিএনপির এমপি লুৎফুজ্জামান বাবর ভাই 16 বছরের জুলুমের শিকার, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন এই জুলাইয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী আমি, কারণ এই জুলাই না হলে আমার মৃত্যুদণ্ড হয়ে যেত। তার মধ্যে ওই কৃতজ্ঞতা বোধ দেখা গিয়েছে। তার মতো ভালো মানুষদের ভালো মানুষ বলার মতো মন মানসিকতা আমরা রাখি। আবার একই ভাবে হবিগঞ্জের মতো যদি গলসের মতো সন্ত্রাসী হয়, যদি কেউ বনখেকো হয়, যদি কেউ রক্তাক্ত করতে চায়, যদি কেউ লাঠিয়াল বাহিনী দিয়ে চোখ উপড়ে ফেলতে চায়, দেশ এই অভ্যুত্থানে 1400 মানুষ জীবন দিল। যদি কোনো পরিবর্তন না হয়, আমরা
যারা অংশগ্রহণ করেছিলাম, যারা আহত আছেন, যাদের শরীরে এখনো ক্ষত আছে, আমাদের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না। এই জন্য যতদিন না পরিবর্তন হচ্ছে, যতদিন না থানায় বিনা টাকায় সেবা পান, হাসপাতালে ধকল ছাড়া চিকিৎসা পান, সরকারি অফিসে কোনো ধরনের প্রতারণা ছাড়া সেবা পান, যতদিন না চাঁদাবাজি বন্ধ হয়, সন্ত্রাসী বন্ধ হয়, লুটপাট বন্ধ হয়, ততদিন লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। অভ্যুত্থানের পরে ওসমান হাদি জীবন দিয়েছে। পৃথিবীতে অনেকেই মনে করছে আর হয়তো কেউ প্রতিবাদ করবে না, কিন্তু ওই ক্ষমতার চেয়ারে যারা বসে আছে তারা হয়তো জানে না এক ওসমান হাদির জীবন গিয়েছে, এই দেশে লক্ষ ওসমান হাদির জন্ম হয়েছে। তারা হয়তো জানে না ওই এক ওসমান হাদিকে ঢাকায় গুলি করেছে, জৈন্তাপুরে হাজার ওসমান হাদির জন্ম হয়েছে। আমরা আপনাদেরকে আহ্বান করি, আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আমাদেরকে রক্তাক্ত করার অভিযান চালানো হবে, কিন্তু ওই নাহিদ ইসলামেরা, ওই হাসনাত আব্দুল্লাহরা, তারা মনে রাখবে না তারা এমপি, তারা মনে রাখবে না বিরোধী দলীয় চিফ হুইপ, তারা আপনার অধিকারের জন্য রাস্তায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে ইনশাআল্লাহ। ক্ষমতার চেয়ার গুরুত্বপূর্ণ হলে 4 মাস যেতে না যেতেই নাহিদ ইসলাম উপদেষ্টা প্যানেল ছেড়ে চলে আসতো না। ক্ষমতার চেয়ার যদি গুরুত্বপূর্ণ মনে করা হতো, তাহলে আমরা পথে প্রান্তরে ঘুরে আপনাদের কাছে মনের কথাগুলো বলে বেড়াতাম না। শুধু একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই লড়াইটা বিএনপি এনসিপি জামাতের লড়াই না, এই লড়াইটা হচ্ছে সিস্টেমটা ঠিক করার লড়াই। আপনার এই উপজেলার সবচেয়ে ভালো 2টা স্কুল, যেখানে এই উপজেলার সকল ধর্মের সকল দলের মানুষের সন্তানেরা পড়ে, কিন্তু ক্ষমতাসীন দলের 2-4টা নেতা ওই স্কুলের সভাপতি সেক্রেটারি হয়ে যদি শিক্ষার মান ধ্বংস করার কাজ করে, উন্নয়নে লুটপাট করার কাজ করে, শুধুমাত্র ওই কয়েকটা লোক ক্ষতিগ্রস্ত হবে না, এই পুরো উপজেলা বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হবে। আমার এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে ওষুধের টিকাদারি, ওষুধের টেন্ডার যখন ক্ষমতাসীনরা নেয়, আমার যেই ভাই মজুর, যেই ভাই শ্রমিক, যেই ভাই অটো চালায়, সে ওষুধ কিনতে পারে না, কিন্তু ওই টেন্ডার বাজরা ক্ষমতা খাটিয়ে হাসপাতালের ওষুধগুলো লুটপাট করে খেয়ে ফেলে। আমাদের এই লড়াইটা হচ্ছে যারা ওই কয়েক টাকার ওষুধের লোভ সামলাইতে পারে না, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলি, প্রশাসনের বিরুদ্ধে কথা বলি, কিন্তু মনে রাখবেন আমাদের রাজনীতিবিদরা, তথাকথিত ক্ষমতাসীনরা, এরা হচ্ছে নষ্টের গোড়া। এরা যখন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, তখন ওই সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশরা যদি ওই কাঁঠাল থেকে 2-4টা রোয়া খায়, তাকে কি দোষ দিয়ে লাভ আছে? আমাদের মন্ত্রীরা যখন 1000 কোটি টাকা লুটপাট করে, সচিবরা যদি কত কোটি টাকা নিয়ে যায়, মন্ত্রীদের বলার কোনো মুখ থাকে না। এই জন্য গোড়ায় ধরতে হবে। আমরা সিলেট ঘুরছি, আমরা গোয়াইনঘাট গিয়েছি, কানাইঘাটে গিয়েছি, জৈন্তাপুরে এসেছি, সিলেটের মতো এই ধরনের রাস্তার অবস্থা বাংলাদেশের কোনো বিভাগে আমরা দেখি না। এই সিলেটে, এই জৈন্তাপুরে আমরা যতদূর জানি শুধুমাত্র জৈন্তাপুরে অন্তত 10টা গ্যাস কূপ রয়েছে, কিন্তু আমার জৈন্তাপুরের মানুষ গ্যাস পায় না। তাহলে আমরা ওই মন্ত্রী দিয়ে কি করব, ওই এমপি দিয়ে কি করব, যে এমপি মন্ত্রী আমার ঘরের গ্যাস আমার হাতে তুলে দিতে পারে না? আমরা ওই জাতীয়তাবাদ দিয়ে কি করব, ওই সবার আগে বাংলাদেশ দিয়ে কি করব, যেই বাংলাদেশ আমার হাতে কর্মসংস্থান তুলে দিতে পারে না? ভাই, এই কথা বিএনপির বিরুদ্ধে না, বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি ধানের শীষে ভোট দিয়েছেন, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান,
কিন্তু প্রত্যেক দিন ওই স্ট্যান্ডে 50 টাকা, 100 টাকা, 200 টাকা না দিয়ে আপনি সিএনজি নিয়ে ঘরে ফিরতে পারেন না। তাহলে এটা তো লুটপাটের সেই রাজত্ব কায়েম করেছে, যেই রাজত্ব বিগত 16 বছর ধরে ছিল। প্রশ্নটা আপনাদের বিবেক বোধের কাছে। মনে রাখবেন, রাজনীতিবিদরা পরিবর্তন করে দিবে না, প্রশাসন পরিবর্তন করে দিবে না, ব্যবসায়ীরা পরিবর্তন করে দিবে না। সিদ্ধান্ত আপনার নিতে হবে। আমরা যদি পরিবর্তন হই, সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি দেশ পরিবর্তন হতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবেদন জানিয়ে যাই, আমাদের জুলাই পদযাত্রার আজকেই শেষ কর্মসূচি। আমরা বাংলাদেশের প্রায় 30টা জেলায় প্রায় 55টা পথসভা করেছি। মানুষের কাছে গিয়ে মনে হয়েছে, মানুষ আসলে ভোট দেওয়ার পরে এখন নিজেরা তওবা তওবা করছে। মানুষ অসহায় বোধ করছে, কারণ বিএনপির যেই 100টা ভাই ভোট দিয়েছে, ওই লুটপাটের, চাঁদাবাজের, দখলদারের ভাগ মাত্র 5-6টা পায়, বাকি 90টা মানুষও জুলুমের শিকার। নিজের দল, নিজের মার্কা দেখে মুখ ফুটে বলতে পারে না, কিন্তু আমরা যখন মঞ্চ থেকে নেমে যাই, আমাদের হাতটা টান দিয়ে বলে যে আপনারা কথা চালিয়ে যান, হামলা করলেও চালিয়ে যান, কথা না বললে এই দেশের আর পরিবর্তন হবে না। বিএনপির বনমন্ত্রী আছে একজন, সে নিজে শুধুমাত্র বনের জমি দখল করেছে 150 একর। তার আসন হচ্ছে ফেনী। সে বন দখল করেছে গাজীপুর এলাকায় প্রায় 500 কোটি টাকার। এখন আমরা যদি এই কথা বলি আর আমাদেরকে যদি রড নিয়ে মারতে আসেন, চোখ তুলে নেন, তাহলে আমরা আপনাদেরকে বলবো, কত চোখ তুলতে পারেন, কত রক্ত নিতে পারেন, নিয়ে যান, কথা বলা বন্ধ করবো না ইনশাআল্লাহ। কেউ চাঁদাবাজি করবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলার জন্যই আবু সাইদ জীবন দিয়েছে, দখলদারকে দখলদার বলার জন্যই ওয়াসিম জীবন দিয়েছে। আমরা যদি বিবেক বোধটা কোনো মার্কার কাছে, দলের কাছে, ব্যক্তির কাছে বন্ধক দিয়ে দিই, এই দেশের কোনোদিন পরিবর্তন হবে না। আমরা ভুল করলে আমাদের ভুল ধরিয়ে দিবেন, আমরা সংশোধন করে নিব। কিন্তু যারা ক্ষমতায় আছে, তাদের যদি প্রশ্ন করা ভুলে যায়, ভুল ধরিয়ে দেওয়ার সৎ সাহস না দেখায়, তাহলে মনে রাখবেন, তারাও একদিন না একদিন, আমরা তাদেরকে আগামীর বাংলাদেশে স্বৈরাচার হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা জবাবদিহিতা চাইবেন। আরিফ ভাই আপনাদের সংসদ সদস্য, প্রিয় আরিফ ভাই, আমার এখানে যখন খোয়ারি বন্ধ হয়ে যায়, আমার শ্রমিকরা যখন ঠিক মতো খাইতে পারে না, যখন তার ঘরের সন্তান পড়াশোনা করতে পারে না, যখন মা বাবাকে ভাতের চিন্তা করতে হয়, যখন মাস্টার্স পাস করা ছেলেগুলো চাকরি পায় না, আপনার এমপি মন্ত্রিত্ব দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের আরিফ ভাই, আপনার এমপি মন্ত্রিত্ব দিয়ে আমি কি করব যদি আমার চলার রাস্তাঘাট ঠিক না হয়? আমরা আপনাদেরকে আহ্বান করি, সবাইকে প্রশ্নের মধ্যে রাখবেন। আমরা শুনি কার্ডগুলো শুধু বিএনপির ভাইদের দেয়া হয়। দেশটা তো কোনো একটা নির্দিষ্ট দলের না, দেশটা তো ধানের শীষ মার্কার না। তারেক রহমান তো বলে না সবার আগে বিএনপি, তারেক রহমান তো বলে না বাংলাদেশ বিএনপি বাদী দল। তাহলে কেন পুরো বাংলাদেশকে ধারণ করা হয় না? কেন সকল সুযোগ সুবিধা যেই মানুষটার প্রয়োজন তাদেরকে দেয়া হয় না? যদি শুধু দলকে দেয়া হবে, তাহলে তো তারেক রহমানের স্লোগান হওয়া উচিত সবার আগে বিএনপি। আমরা আহ্বান জানাই, দেশটার যদি পরিবর্তন চাই, আমাদের লড়াইটা ঐক্যবদ্ধভাবে করতে হবে। আজকে আমরা দেখছি ঢাকায় আমাদের প্রতিমন্ত্রী ইশরাক ভাই, সাদেক হোসেন খোকার ছেলে, তিনি বিক্ষোভ মিছিল করছেন, নাম উল্লেখ করেন নাই, কিন্তু বিক্ষোভ মিছিল করছেন তারেক রহমানকে নিয়ে সমালোচনা করার বিরুদ্ধে। বিক্ষোভ মিছিল করছেন তারেক রহমানকে নিয়ে আমাদের মন্তব্যের কারণে।
প্রধানত বিক্ষোভ মিছিলটা করছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে, তাহলে জনাব ইশরাক হোসেন একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারিকে কথা বলার যদি আপনি স্বাধীনতা না দিতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, সেই 20 কোটি মানুষের বাক স্বাধীনতা আপনি তো কোনোদিন রক্ষা করতে পারবেন না। এতই যদি জবাব দিতে চান, এতই যদি কথা বলতে চান, আমার সীমান্তে যখন হত্যা করা হয়, যখন পুশিং করা হয়, তখন আপনার এই কথা বলার হেডাম কোথায় থাকে? আমরা তো তখন দেখতে চাই যখন আমার ভাই ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার হওয়ার পরে 6 মাস চলে যায়, তাদেরকে ফিরিয়ে আনা হয় না, তখন তো আমাদের প্রশ্ন জাগে, তখন আপনাদের এই সাহস কোথায় থাকে? আমরা শুধু আপনাদের একটা কথা বলে শেষ করব। সামনে অনেক মিডিয়ার ভাই আছেন, বিগত 3-4 দিনে আমাদের উপরে অনেকবার রক্তাক্ত আক্রমণ হয়েছে। আপনারা জানেন আমাদের ভাই আলিফ, 18 বছরের ছোট্ট একটা ভাই, ছাত্র দলের কিছু সন্ত্রাসী রড দিয়ে তার চোখে আঘাত করে, তার চোখটা গলে অর্ধেক বের হয়ে গালে পড়েছিল। আমি তাকে নিয়ে সদর হাসপাতালে যাচ্ছিলাম ট্রিটমেন্টের জন্য। আমাদের উপরে সদর হাসপাতালের গেটে আবার আক্রমণ করা হয়, আমার হাতে রড দিয়ে তখন বাড়ি মারা হয়। আমার ওই ভাইকে ওইখানে ভর্তি করাইতে দেয় নাই। আমরা প্রায় 3 ঘন্টা পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করাইতে পারি। তারা বলে এই 3 ঘন্টা যদি লেট না করতেন হয়তো দৃষ্টি বাঁচানো যেত। তাহলে আমি আমার ওই ভাইকে বলতে চাই, আমি এখনো আপনাকে ভাই বলছি, কিন্তু আপনি যে সন্ত্রাসী কার্যক্রম করেছেন, ওই আমার হবিগঞ্জ সদর উপজেলা ছাত্র দলের সেক্রেটারি, এই যে চোখটা আপনি নিয়ে নিলেন, আপনার 17 বছরের যে জুলুম, এই জুলুমের সাথে এই চোখ নেয়া কি কোনোদিন ন্যায় বিচার হইতে পারে? আমার ভাই ওসমান হাদি জীবন দিয়ে গেল, আপনি একটা চোখ নিয়ে গেলেন। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই। আমরা শুধু আপনাদের একটা জিনিস বলি, উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আজকে যেই চর্চাটা আমরা আবারও চালাচ্ছি, আমরা যদি ওই একই কাজ করি তাহলে তো এত মানুষের জীবন দেওয়ার প্রয়োজন ছিল না। আবারও যদি আমাদের চোখ নিতে হয়, ভাইয়ে ভাইয়ে যদি খুনাখুনি হয়, চাঁদার জন্য যদি পাথর দিয়ে মানুষ মারা হয়, আবারও যদি ওই প্রত্যেকটা বিভিন্ন স্ট্যান্ড থেকে মানুষের উপরে জুলুম করা হয়, তাহলে তো এত মানুষ জীবন দেওয়ার প্রয়োজন ছিল না। আমরা আপনাদের কাছে আহ্বান জানিয়ে যাই, আপনি বিএনপি করেন, এটা আপনার দল, আপনি জামাত করেন, এনসিপি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন যেদিন আপনি বিবেকবোধ বিসর্জন দিবেন, মনুষ্যত্ব হারিয়ে ফেলবেন, সিস্টেম ধ্বংস হয়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, ক্ষমতার দালালি শুরু হবে, একদিন না একদিন এর মধ্য দিয়ে কেউই রেহাই পাবেন না। এই জন্য কথা বলুন, কথা বলুন। আমরা একসাথে আমাদের দেশটা গড়তে চাই। আমরা যদি আমাদের দেশটা গড়ে তুলতে পারি, সবাই ভালোভাবে বেঁচে থাকব। আমরা প্রত্যাশা করি আমাদের সেই লড়াইটা চলবে। এবং মিডিয়ার ভাইদের প্রতি ওই কথাটা বলে শেষ করছি, বিগত 5 দিনে আমাদের উপরে যে রক্তাক্ত হামলা হলো, একজন মিডিয়ার ভাই বা একটা মিডিয়া থেকেও বলতে পারে নাই যে ছাত্রদল আমাদের উপরে হামলা করেছে। একটা মিডিয়া এটা বলার সাহস দেখায় নাই। মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, আপনাদের শুধু একটা কথা বলি, সরকারে বিএনপি আছে দেখে না, কোনো একদিন এনসিপি যেতে পারে, কোনো একদিন জামাতও যেতে পারে। সত্যটাকে যদি সত্য না বলতে পারেন, তাহলে আপনারা কোনোদিন এই বাংলাদেশের পরিবর্তনে যে ভূমিকা পালন করার কথা, সেটা কোনোদিন করতে পারবেন না। এনসিপি যদি অপরাধ করে এনসিপি বলেন, জামাত করলে জামাত শব্দ লিখেন, বিএনপি করলে বিএনপি লেখারও সাহস দেখাইতে হবে। এটা যদি না পারেন, তাহলে নিজেকে মিডিয়া হিসেবে প্রকাশ করার মতো, নিজেকে মিডিয়া বলার মতো ওই কথা আপনারা আর বললেন না, ওই মুখ আপনাদের আর থাকে না। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা আলেম ওলামার
সমাজে এসেছি, উপজেলা এসেছি, জেলা এসেছি। আমাদের আলেমদের রক্তাক্ত করা হয়েছে, জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, হত্যাযজ্ঞ করে গড়ে তোলা হয়েছে। আগামীর বাংলাদেশে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা দেখে কোনো আলেমকে যেন আর কোনো ট্যাগ না দিতে পারে, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালাতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জুলাইয়ে আপনারা সামনের সারির যোদ্ধা ছিলেন। যাত্রাবাড়ি বলি, বাড্ডা বলি, উত্তরা বলি, রামপুরা বলি, প্রত্যেকটা জায়গায় আমার মাদ্রাসার ভাইরা পাখির মতো গুলি খেয়ে আবাবিলের মতো জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে। নিজেদের ওই অধিকার নিয়ে বুকটা উঁচু করে সিনা ফুলিয়ে বাংলাদেশে নিজেদের অধিকারটা বুঝে নিবেন। যদি নিজেদের অধিকার বুঝে না নিতে পারেন, কেউ আপনার অধিকার বুঝে দিবে না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা, প্রতিনিয়ত মৃত্যুর মুখে, মৃত্যুর হুমকি নিয়ে যাকে চলতে হয় এখন, যারা তাকে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ করে তুলছে, আমাদের আপোষহীন লড়াকু সৈনিক, অপকর্মকারীদের ত্রাস, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি। হবিগঞ্জ আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আব্দুল্লাহ হুজুর আছেন, যিনি আপনাদের জন্য কাজ করে গিয়েছেন, এবং ওনার সেই কাজের কারণে আপনারা এখানে শান্তিপূর্ণ অবস্থানে আছেন। আজকে আমরা আপনাদের দরবারে এসেছি কয়েকটি কথা বলার জন্য। আমরা আপনাদের সন্তান, সন্তানের শাহাদাতের বন্যা বয়ে গিয়েছিল। আমরা সেই সময় দাবি তুলেছিলাম, আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব, যেই বাংলাদেশে হলো ইসলামের সার্বভৌমত্ব থাকবে, যে বাংলাদেশে হলো ভারতের থেকে নতুন ভাবে বের হয়ে যে আমাদের নারীরা নিরাপদ না, আমাদের আলেমদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে আর কোনো জঙ্গি তকমা চাই না। সেই সময়কালীন ছাত্রদেরকে রাজাকার বলা হয়েছিল। আমরা বলেছি বাংলাদেশে আর কোনো রাজাকার তকমা আমরা চাই না। আমাদেরকে তারা খুন করেছিল। আবু সাইদ গুরুর মুখে দাঁড়িয়েছিল, সেই আবু সাইদকে দেখা দেখি শেখ হাসিনা বলছিল আরো গুলি চালা। 4 জন মাঠে গিয়েছিল, শাহাদাত হয়ে গিয়েছিল তাদের জীবন। 40 জন গিয়েছিল, শেখ হাসিনা বলছে আরো গুলি চালাও। 400 জন গিয়েছে, বলছে আরো গুলি চালাও। 1400 গম্ভীর শহীদ হয়েছে, বলছে শেখ হাসিনা তোমাদের সাথে আমাদের কোনো আঘাত নাই। আমরা আজকে তাদের উত্তরসূরি হয়ে এখানে দাঁড়িয়েছি।
প্রিয় তারেক রহমান, আপনাকে কয়েকটি কথা বলার জন্য। আমাদের সেই সময়কালীন তিনটা আমাদের লড়াই ছিল। এক নাম্বার লড়াই ছিল আমরা বাংলাদেশে একটি সুন্দর সবাই গণতান্ত্রিক সরকার কায়েম করব, যেই গণতন্ত্রের মধ্যে কোনো পেশি শক্তির আচরণ করা হবে না, টাকা দিয়ে ভোট কেনা হবে না, কেন্দ্র দখল করা হবে না, প্রশাসনের কোনো লেজুর ভিত্তি চলবে না। বিশ্বাস করেছিলাম, যাদেরকে বিশ্বাস করেছিলাম ওরা আমাকে একটা ফাঁকা আওয়াজ দিয়ে জনগণের প্রতারণার ফাঁদ আমাদেরকে পেতে দিয়েছে। আমরা বললাম আমরা ইলেকশনে গ্রহণ করব। অংশগ্রহণ এই জন্যই করেছি যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বিরাজ করে। সেই নির্বাচনে যাওয়ার পরে রাত 8টা থেকে 12টা পর্যন্ত তারেক রহমান নতুন করে নিজের নামের সাথে একটি উপাধি গ্রহণ করলেন, ইঞ্জিনিয়ার তারেক রহমান। আমরা তারপরও ধৈর্য ধারণ করলাম। সংসদ অধিবেশন বসলো। সংসদ অধিবেশনে বসার পরে তারেক রহমান প্রথমে আমাদেরকে চমক দেখালেন। আমাদের ভাইদের খুনি চপ্পুকে সংসদে উপস্থিত করলেন। হৃদয়ে অন্তঃক্ষরণ হয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল। চুপ করে বসেছিলাম, আরেকটু দেখি। এরপরে সংসদে যেই 1400 মানুষের উপরে জীবনের দাঁড়িয়ে বাংলাদেশে একটি সংস্কার প্রস্তাবনা হয়েছে, যেই সংস্কার প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয় আমাদের এখানে মুসলমানরাও ভালো থাকবে, আলেমরাও ভালো থাকবে, হিন্দুরাও ভালো থাকবে, নারীরাও ভালো থাকবে, কর্মসংস্থান হবে, পুলিশ ভাইরাও ভালো থাকবে, মিলিটারিও ভালো থাকবে। বাংলাদেশ নতুন আজাদের কেতন উড়িয়ে পুরা দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিবে। তারেক রহমান আয়েশা বললেন সংস্কারের দরকার নাই। ওনাকে বুদ্ধি দিলেন ওনার বিশিষ্ট উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। উনি বাংলাদেশে হলো সংস্কারের বদলে একটা সংশোধন কমিটি বানাইলেন। আমরা বলছি আর বসে থাকার সময় নাই। যেই দিন পার্লামেন্টে সংশোধন কমিটি হয়েছে ওই দিন বাংলাদেশে তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আমরা মাঠে নেমে এসলাম জনগণের কাছে। যেই জনগণ আমানত রেখেছিল সেই জনগণের আমানতের খেয়ানত করা হয়েছে। তরুণদের ভাগ্য কেড়ে নেওয়া হয়েছিল, নারীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আলেমদের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা তাদের সামনে উপস্থিত হয়েছি। যারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য জনতা আবার ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি তখন তারা সন্ত্রাসের পথ বেছে নিল। এমন সন্ত্রাস, যেই সন্ত্রাসের পথ শেখ হাসিনা বেছে নিত 10 বছর সময় লেগেছিল, সেই সন্ত্রাসের পথ বেছে নিতে সন্ত্রাসী তারেক রহমানের 5 মাস সময় লেগেছে। আমরা বললাম যে আমরা বাংলাদেশে সন্ত্রাস চাই না, আর একটি লাশও বাংলাদেশে চাই না, আর কোন ভাইয়ের আমরা হাত হারাতে চাই না। আমরা আপনাকে হুঁশিয়ার করে বলছি, বাংলাদেশে আলিফের চোখের পরে যদি আর কারো দিকে আপনার সন্ত্রাসের আঙ্গুল উঠে আমরা আপনার গদি বাংলাদেশে আমাদের মুখের ভাষা কায়রা নিতে চাই। যেই দিন আপনারা বেলাইনে চলে গিয়েছেন জীবনের উপরে দাঁড়িয়ে, আমাদের সাথে অনেক মানুষ শক্ত হয়ে যাবে। ওই গদি আপনার না, এই গদি আমাদের, এই গদি বাংলাদেশের জনগণের। শহীদ জিয়া মরে গিয়েছেন, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন। এখনো যদি সামনে থালা ধরেন, জিয়া ব্যবসা চালান, জিয়ার ব্যানার দিয়ে দুর্নীতি করেন,
জিয়ার ব্যানার দিয়ে টেন্ডারবাজি করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে টেম্পু স্ট্যান্ড দখল করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে বাস স্ট্যান্ড দখল করেন, আমরা বলবো তোমরা জিয়া পরিবারের অসম্মান করছো। যারা জিয়া পরিবারের অসম্মান করছে আমরা তাদেরকে বলবো জিয়া পরিবারের নাম দিয়ে, জিয়া নাম দিয়ে কোন নতুন বাংলাদেশের ব্যবসা আমরা করতে দিব না ইনশাআল্লাহ। 17 বছর কি করেছেন? পড়ার টেবিল থেকে এসে একজন কৃষক ধানের ক্ষেত থেকে উঠে এসে একজন শ্রমিক রিক্সা বন্ধ রেখে ওই দিন খালেদা জিয়াকে মুক্ত করতে গিয়েছিল। তারা খালেদা জিয়াকে সসম্মানে বিদায় জানিয়েছিল, বীরের সম্মান বাংলাদেশ দিয়েছে। সেই সম্মানকে যদি আপনি কলঙ্কিত করেন, আমরা খালেদা জিয়াকে কলঙ্কিত তারেক জিয়াকে করতে দিব না। খালেদা জিয়া গণতন্ত্রের পথে হেঁটেছিলেন। এই গণতন্ত্রের পথ যদি আপনি রুদ্ধ করতে চান, আমরা তো দেখি নাই ক্যাম্পাস জীবনে যখন ছাত্রলীগের সামনে দাঁড়িয়েছি 100 ছাত্র দলের পোলাপাইন দেখেছি, এখন 90 ছাত্র দল সৃষ্টি হয়েছে। কারণ আপনারা যারা এখানে তরুণ প্রজন্ম এসেছেন, বাংলাদেশে মেধার পরীক্ষাতে কোনো চাকরি পাওয়া যাচ্ছে না। নতুন ভাবে তারা কোটা চালু করেছে। ছাত্র দল যদি করো তাহলে চাকরি হবে, যুব দল যদি করো তাহলে চাকরি হবে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি বাংলাদেশে কোনো চাকরির ব্যবস্থায় নতুন করে আবার কোটা আরোপের চেষ্টা করা হয়, সেইভাবে আমরা সেই সময়ে গণভবন দখল দিয়েছিলাম, জনতা আবার গিয়ে গণভবনে বসে ছাত্র দল আর যুব দল কোটা নামক বাংলাদেশে চিরতরে বিদায় করবে। অনেকে বলে আওয়ামী লীগ নাকি আসবে, কোথা থেকে আসবে তারা? আমরা বলবো সরকার সাহেব, আগামী আগস্ট মাস আসতেছে, 15 আগস্টে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। 15 আগস্টে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে বাংলাদেশে। 15 আগস্ট যদি আমরা বাংলাদেশে শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারি, তাহলে বাংলাদেশ শান্তি পাবে। এবং যদি আপনি এটা না পারেন, তাহলে আমরা বলবো বাংলাদেশের তরুণ সমাজ প্রস্তুত আছে, আমরা ইনশাল্লাহ ক্ষমতা চালাইতে পারবো। কারণ আমরা দুর্নীতিবাজ না, আমরা সন্ত্রাসী না, আমরা টেন্ডারবাজ না। আমি তোমাদের যারা সতর্ক করে দিতে চাই, যারা আমাদের উপরে আক্রমণ করতে আসো, আর সাহস করিও না। যদি সাহস করতে আসো তাহলে এখন জনতাপুরে আসো। জনতাপুরে কি একটা এখান থেকে ফেরত যাইতে পারবে? আমরা আপনাদের ভালোবাসি। আমি চাই আপনারা যারা কর্মসংস্থানের কারণে বাবা আপনাদেরকে ফোন দেয় যে বাবা তোমার চাকরি হয়েছে, প্রিয় বাবার মুখের দিকে কোনো উত্তর দিতে পারেন না। প্রিয়তমা ফোন দেয় তোমার চাকরি হয়েছে, উত্তর দিতে পারেন না। বাবাকে চিকিৎসা দিতে পারেন না, মাকে একটা নতুন কাপড় কিনে দিতে পারেন না। আমরা বলবো ঘুরে দাঁড়ানোর সময় আছে, ওরা দিয়ে কিছু হবে না, করতে হবে আমাদের। নতুন করে ঘুরে দাঁড়াও বাংলাদেশের তরুণ সমাজ। তারেক রহমানের উপরে আর আমাদের আস্থা নাই, ওনার গদিও আর রক্ষা নাই। নতুন ভাবে বাংলাদেশ সাজাইতে হবে। এই যদি সাজাইতে হয়, জৈন্তাপুরের মতন পুরা বাংলাদেশ বানাইতে হবে। জৈন্তাপুরে শুনেছি মাদক কমে গিয়েছে, জৈন্তাপুরে শুনেছি টেন্ডারবাজি কমে গিয়েছে, কারণ জৈন্তাপুরে টেন্ডারবাজি করতে আসে। আদর করতে পারবেন না? আমরা অনেকটাই আদর করেছি আগে, এবারও আদর করতে সক্ষম হব। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশে এইসব ভণ্ডামি চলবে না। নতুন বাংলাদেশে যদি কেউ ভণ্ডামি করতে চান, আপনি আজকে যা ইনকাম করেছেন
সমাজের যারা গরিব তাদেরকে বিলিয়ে দিয়ে মসজিদে ইমামের কাছে গিয়ে বলেন, আমি এতদিন টেন্ডারবাজি করেছি, 5 তারিখের পরে চাঁদাবাজি করেছি, সব গরিবদেরকে বিলিয়ে করেছি, আজকে থেকে তওবা করলাম, আমি আর এগুলা করব না। আমরা এখনো আপনাদেরকে নিতে প্রস্তুত আছি। আমরা ক্ষমাশীল, আমরা ক্ষমায় বিশ্বাসী, প্রতিশোধে বিশ্বাসী নই। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। উনি শিক্ষা দিয়েছেন যে তোমরা রাহমাতুল লিল আলামিন যিনি রয়েছেন তিনি হলো দিল্লির দাদা বাবুদের কাছে পালিয়েছি। আমরা বলবো পালানোর দরকার নাই, তোমরা শহীদ জিয়ার মতন উচ্চারণ করো, প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ। তবে শেষ যদি বাংলাদেশ করতে হয়, বাংলাদেশে ভালোভাবে থাকতে হবে, কোন অন্যায়ের সাথে বাংলাদেশ আপোষ করবে না। ওরা আমাদেরকে ভয় দেখায়। গতকালকে যাদের বাংলাদেশের মানুষের কাছে গিয়েছি যে বাংলাদেশটা ঠিক করতে হবে, তারেক রহমান বেলাইনে চলে গিয়েছে, তাকে লাইনে নিয়ে আসতে হবে। যদি লাইনে না আনা যায় তাহলে ওকে লাইন থেকে বাদ দিয়ে আমাদের ক্ষমতা নিয়ে আমরা ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চলবো। রাজি আছেন? ওরা কি আমাদের পেটে লাথি দিয়া, তরুণদের পেটে লাথি দিয়া কেউ বাঁচতে পারবে? স্বয়ং মোদিরে গদি লড়ে গেছে, আর আপনি তারেক রহমান তো অনেক ছোট মানুষ। প্রধানমন্ত্রী কিছু বললেই পরের দিন প্রধানমন্ত্রীর অনেকগুলা লোক সেট করছে, আমার ভিডিওগুলা কাট কাট করে প্রচার করা শুরু করে এবং যা ইচ্ছা তা হলো গালাগালি শুরু করে। আমরা আপনাদের বলবো, আল্লাহর রাস্তায় হেদায়েতের পথে চলে আসেন। আমরা আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি। এই আবেদন আমাদের না, এই আবেদন শহীদ উসমান হাদি, যেই পাগল বলেছিল জান দেব জুলাই দিব না। আমরা কি জুলাই কারো কাছে বর্গা দিব? আমরা জুলাই কাউকে বিক্রি করতে দিব না। জুলাইয়ের যে স্পিরিটটা আমরা বাংলাদেশে আজীবন রাখবো। যুগে যুগে ফেরাউন যারা সৃষ্টি হতে চাইবে তাদেরকে আমরা লাল কার্ড ধরিয়ে দিয়ে বলবো, জুলাইয়ের সূর্য সন্তানেরা এখনো বাংলাদেশে জীবিত আছে। শেষ করব। ওরা বলে, সালাউদ্দিন সাহেব বললেন যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো। কত বড় ভণ্ড প্রতারক! মদিনার সনদে কি আসালমের ব্যবসা আছে? মদিনার সনদে কি বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি আছে? এটা ধর্মের উপর বিক্রি করে দেয়। এখন নতুন করে আবার এই সামিট গ্রুপ দখল করতে গেছে। যেই লোকের হাতে বাংলাদেশে নিরাপত্তার দায়িত্ব দিছে সেই সবচেয়ে বড় নিরাপত্তা বাংলাদেশে ভেঙে দেয়। তো এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়া। বাংলাদেশে তো শিয়ালের কাছে মুরগি বাগা দিচ্ছেন, সেই মুরগির কোনো আর রক্ষা আছে? আমরা বলবো আল্লাহর রাস্তায় ক্ষমতা ছাইড়া দেন। তারেক রহমান, কি বলবো আর আপনাকে, আপনার এত রাগ, আপনার এত ক্ষোভ, পোলাপাইন দেখলে আপনার গা জ্বলে ওঠে। কবে এত বড় হয়ে গেলেন? আমরা বলবো আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। আপনাকে অনেকে শিখাচ্ছে নতুন ভাবে অন্য পথ। আমরা বলবো আপনার শরীরে এখনো জিয়াউর রহমানের রক্ত আছে। নিজের বাবা রক্তের সাথে গাদ্দারি করবেন না। যারাই বাংলাদেশের মানুষের রক্তের সাথে গাদ্দারি করেছে তাদের স্থান বাংলাদেশে কখনো ছিল না, কখনো ছিল না, কখনো ছিল না। অনেকের গরম লাগতেছে, বাসায় যাবেন। বাসায় গেলে এখনই বাবা জিজ্ঞেস করবে চাকরি তো হয় নাই, কি জবাব দিবেন মাকে? বাংলাদেশে আপনাদের 10টা কূপ আছে, গ্যাসের উপরে জৈন্তাপুর বাসায়, কিন্তু হলো জৈন্তাপুরের মানুষের ঘরে হলো গ্যাস নাই। কি আজীব দুনিয়া! জৈন্তাপুর সিলেটের রাস্তাঘাট গুলার যা অবস্থা দেখলাম, এই অবস্থা দেখে বাংলাদেশের মানুষ, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। সরকারকে বলবো সিলেটের রাস্তাগুলা ঠিক করে দেন। সিলেটের রাস্তাগুলা যদি ঠিক না করেন তাহলে জানায় দেন যে আমার সিলেটের ভোটও দরকার নাই, সিলেটের বাসীর দিকে দেখার দরকার নাই। সিলেটের বাসীর এতটুকু আত্মসম্মান আছে, নিজেদের টাকা দিয়ে তারা রাস্তা বানায় নিতে পারবে। সিলেটের মানুষ যথেষ্ট ধনী মানুষ। অনেকে বলে ধনী কেমনে হইলো, পকেটে তো টাকা নাই। যার বাংলাদেশে সবচেয়ে আত্মসম্মান আছে, মর্যাদা আছে, সেই হলো বাংলাদেশের সবচেয়ে ধনী।
সিলেটবাসী হলো কখনো কারোর গাড়ির পিছনে দৌড়ায় না। সিলেটবাসী দুহাত লন্ডনে গিয়ে রেস্টুরেন্টে কাজ করে খায়, নিজের টাকায় চলে, কাউকে সিলেটবাসীর গুনার টাইম নাই। সিলেটবাসী হলো শাহজালালের বংশধর। তুলে নেওয়ার জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। আমরা ক্ষমতায় গিয়ে শহীদ উসমান হাদির কথা বাস্তবায়ন করবে। আর যদি আমাকেও মেরে ফেলে, আপনারা ইনশাল্লাহ সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, নারীদেরকে সম্মান করবেন, মুরব্বীদের কথা শুনবেন। বাসায় গিয়ে যারা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে রেখেছে, মাকে বলবেন, মা জীবনে অপরাধ করেছি, সব ছেড়ে দিলাম, তোমার পায়ে হাত রেখে আজকে শপথ করলাম আর কোনো দুর্নীতি চাঁদাবাজি করবো না। এবং মসজিদে বেশি বেশি যাবেন, আলেমদের কাছে বেশি বেশি যাবেন। আলেমদের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম সহিংসতার কথা বলে না। এই কথাগুলোকে আমরা খারাপ কথা বলি, বলে যে আমরা গালাগালি করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি না আপনাদের জন্য কি করতে পারবো, কিছুই করতে পারবো না, তবে কথা বলে যেতে পারবো। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, কারণ আমরা কখনো নিজেদেরকে দুর্নীতির সাথে অসৎ কাজে লিপ্ত করি নাই। আমাদেরকে কোনো ধরার কোনো কিছু নাই। আমাদেরকে একমাত্র বিচার দিনে মালিক ধরতে যিনি পারবেন তিনি একমাত্র আমাদের আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক না আছে। জীবন দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, আল্লাহর কাছে আমাদের সবকিছু। আপনারা তরুণরা ঐক্যবদ্ধ থাকবেন। কাউকে গুনার টাইম নাই আমাদের, কাউকে ভয় পাওয়ার টাইম নাই। আমরা আরিফুল হককে বাইরে বলবো, জৈন্তাপুরবাসী থেকে ভোট নিয়ে গেছেন, তাহলে রাস্তার এই অবস্থা কেন? বলেছেন 12 তারিখের পর 13 তারিখে আপনি এখানে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। 13 তারিখের পর আজকে 5 মাস হয়ে গেল, আপনাকে তো কই খুঁজে পাওয়া যায় না। আরিফ ভাই আপনি ভালো মানুষ, তবে হলো কাজ কামে ভালো ঠিক থাকে না। আমরা আরিফ ভাইকে বলবো, আপনি যেহেতু ভালো মানুষ, জনগণকে এই ফেসটা দেখিয়েছেন, আশা করব ভালো আপনার আত্মমর্যাদা রাখবেন। যদি না রাখতে পারেন, 5 বছরের আরো সামনে আছে, এই জৈন্তাপুরবাসী দল হাতে আপনার লাল কার্ড ধরায়া দিবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একজন ভাইকে আপনাদের কাছে নিয়ে আসছি। এই ভাই কোন অন্যায় কাজ করে? এই যে চেহারা দেখেন, যদি না করে, নেড়া কয়বার বেলতলা যায়? একবার যায়। গত ইলেকশনে একবার বেলতলা গিয়েছিলেন, এবার যাইবেন, আরো বিপদে পড়বেন। স্থানীয় নির্বাচনে বিএনপিকে কোনো ভোট দেওয়া যাবে না। যতই ওরা ভালো ভালো কথা বলুক, স্থানীয় নির্বাচনে বিএনপিকে বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে দিতে হবে। এই হুজুর ভাইকে আপনারা ভোট দিবেন এবং আপনি শোডাউন দিতে পারবেন না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রত্যেকটা ঘরে ঘরে এখন আজকে থেকে আপনাকে যেতে হবে, মানুষের সমস্যা সমাধান করতে হবে। যেই তরুণদের চাকরি নাই, ওই তরুণদেরকে নিয়ে আপনি বিভিন্ন দরজায় উপস্থিত হবেন, যার চাকরির ব্যবস্থা করবেন। যেই মায়েরা বিপদে আছে তাদের সমস্যা সমাধান করবেন এবং এখানে যে আলেমরা আছে তাদের সাথে আপনি মহব্বত বজায় রাখবেন। তাহলে আগামী জনতাপুর ইনশাআল্লাহ গঠন করবে আমি সক্ষম হব। আমরা এখন শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে একটি স্লোগান ধরব, ইনকিলাব 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 ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব। জাস্টিস জাস্টিস, we want justice, we want justice, action action, তারেক রহমানের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে, যুব দলের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে অ্যাকশন চলবে তো।
তরুণদের অ্যাকশন চলবে। আজকে থেকে সবাই নতুন লড়াইয়ের প্রস্তুতি নেন। বিপ্লব এখনো হয় নাই, বিপ্লব সমাপ্ত করতে হবে। সেই বিপ্লবের আহ্বান জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিলাম। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু হাততালি দিতে পারবেন জোরে?